আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আগামী 22শে অক্টোবরের মধ্যে তাদের আদালতে হাজির হওয়ার কথা হয়েছে। সব মিলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, এসব বিষয় নিয়ে কথা বলবো আজ। আর আমাদের সাথে আমেরিকা থেকে যুক্ত হয়েছেন প্রকৌশলী, গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক জিয়া করিম। ভাই, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ট্রাইব্যুনালে অভিযুক্ত হয়েছে সেনা কর্মকর্তারা, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং সেই সেনা কর্মকর্তারা সেনা হেফাজতে এখন পর্যন্ত আছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী। আগামী 22শে অক্টোবর এর মধ্যে তাদের আদালতে হাজির হওয়ার কথা। কি মনে হয় সেনাবাহিনীর ভিতরে এইসব নিয়ে কি চলছে? 22শে অক্টোবর কি আসলে তাদের আদালতে হাজির করানো করবে কিনা? সব মিলে এই বিষয়টি যদি আপনি, যেহেতু সেনাবাহিনীর অনেক খোঁজখবর রাখেন, সেই জায়গা থেকে যে আমাদের একটু ধারণা দেন। আপনি যদি দেখেন পৃথিবীর সব দেশেই চেইন অফ কমান্ড থাকে, তাই না? সেনাবাহিনীর প্রধান থাকে, সেনাবাহিনীর আপনি অন্য দেশেও যেখানে যান না কেন, সেনাবাহিনীর চেইন অফ কমান্ড থাকে, তাই না? এখন আপনি একটা সেনাবাহিনীর প্রধান, ধরেন আপনাকেই দিয়েই বলছি, আপনি সেনাবাহিনীর প্রধান। এই সেনাবাহিনীর প্রধানের পরবর্তী যারা আছেন তারা সেনাবাহিনীর প্রধানের নির্দেশ পালন করেন, তাই তো? এখন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কারোর নির্দেশ ফলো করেছিলেন। সেনাবাহিনীর তখন তদানীন্তন প্রধান যিনি ছিলেন, তার নির্দেশ ফলো করেছেন। আপনি তো একজন নিজের জুনিয়র অফিসারকে গ্রেপ্তার করতে পারেন না। কারণ সে তো নির্দেশ ফলো করার জন্য শপথ নেয়। ব্যাপারটা বুঝেন যে তার তো শপথ ভঙ্গ হবে এবং তাদের চেইন অফ কমান্ড ভঙ্গ হয়ে যাবে যদি আপনি সেই দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করে। কিন্তু সে তো তার দায়িত্ব পালন করেছে। এখন এই দায়িত্ব যেহেতু তাকে বলা হয়েছে এটা করতে, সে সেটা করেছে। তাদেরকে যদি বলা হয় মুভ, দে উইল মুভ। তারা মরবে কি বাঁচবে সেটা কিন্তু দেখে না সেনাবাহিনীর সোলজাররা, তাই না? এখন একজন ব্যাটালিয়নের যে হেড থাকে তিনি যদি বলেন যে তার ব্যাটালিয়নকে বলেন যে ইউ মুভ ফরওয়ার্ড, সে কি ব্যাকওয়ার্ড করবে বলেন আমাকে? তা এখন যদি সেইটা নিয়ম হয়, তাই সেই নিয়ম অনুযায়ী আপনি এই সদস্যদের কি জন্য গ্রেপ্তার করেন? এই সেনাবাহিনীকে ধ্বংস করার একটা পাইতারা চলছে। না হলে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের নায়েবে আমির কিছুদিন আগে বলেছেন আমাদের 50 লক্ষ সৈন্য রেডি আছে যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। ভারত কি আপনাকে যুদ্ধ করার জন্য কোনো ইঙ্গিত বা কোনো কিছু দিছে যে আপনি পায়ে পড়ে ঝগড়া করতে লেগে যাচ্ছেন অথবা কারোর সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছেন? যুদ্ধ যদি হয় তাহলে ক্ষতিগ্রস্ত কি শুধুমাত্র ভারত হবে না আমাদের দেশের মানুষও হবে? ব্যাপারটা চিন্তা করেন যে এই যে সেনা সদস্য দেশের গ্রেপ্তার করা হলো, তারা তো কোনো অপরাধী না। তারা এখনো কেউ আছেন রিটায়ার, আর কেউ আছেন এখনো চাকরিতে কর্মরত। এখন তাদের দায়িত্ব, এখন যদি সেনাবাহিনীর যিনি প্রধান আছেন ওয়াকারুজ্জামান যদি সাভারের জিওসি, যিনি 9th ডিভিশনের জিওসি, তাকে যদি বলেন যে এই কাজটা করতে হবে, এখন যদি সে সেই কাজটা না করে, তাহলে তার কি সামরিক আদালতে বিচার হবে না বেসামরিক আদালতে বিচার হবে? আরো একটা ব্যাপার জিনিস এসে যায়, তাদেরকে সামরিক আদালতে বিচার করতে হবে, তাই না? এখন এই যে সেনা সদস্যদের গ্রেপ্তার করা হলো, তারা তো চেন অফ কমান্ডের নির্দেশই ফলো করেছে, তাহলে তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো? কারণ আপনি যদি দেখেন যে বিভিন্নভাবে হয়তোবা তারা মুক্তিযুদ্ধ পরিবার অথবা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, যার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই গোলাম আজমের ছেলের নির্দেশে, এবং তাদেরকে এখন সিভিলিয়ান কোর্টে, যদি সেনাবাহিনীর লোক হয় তাহলে সেনা আইনে তাদের বিচার হবে। সেনাবাহিনীর তো নিজস্ব আইন আছে, তাই না? নিজস্ব প্রোটোকল আছে, সেই অনুযায়ী হবে। এখন আপনি যদি সেনাবাহিনীকে দেখেন, একটা দেশের আমরা সেনা শাসন দেখেছি এরশাদ আমলে, আমরা সেনা শাসন 2007 সালেও দেখেছি, এর আগেও দেখেছি জিয়াউর রহমানের সময়। সেনাবাহিনীও যদি চায় যে একটা দেশকে শান্ত রাখতে পারে, কিন্তু এই সেনাবাহিনীর প্রধান হয়তো সেটা চাননি। উনি গত বৎসর
ক্লিয়ারলি বলেছিলেন যে, "আমি জনগণের জানমালের দায়িত্ব নিলাম এবং আমার প্রতি আস্থা রাখতে পারেন।" এই আস্থার জায়গাটা তাহলে কোথায় গেল? উনি তো আস্থা দিলেন না। উনি তো বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হলো তখন সেনাবাহিনী ওখানে উপস্থিত ছিল। উনি তো কোনো পদক্ষেপ নেননি। এখন উনার দোষটা উনি অন্যদের উপর চাপাতে যাচ্ছেন। উনি যদি নির্দেশ দিতেন যে, "না, এই বাড়ি ভাঙতে দেওয়া হবে না বা এটা তো সরকারি বাড়ি।" অথবা আমাদের মুক্তিযুদ্ধের জাদুঘর যখন পুড়িয়ে দেওয়া হলো তখন তো উনি কোনো পদক্ষেপ নিলেন না। কিন্তু আ জাতীয় পার্টির অফিসে যখন আক্রমণ করল এই সাতজিৎরা ইয়ারা মানে এই আ আপনার গণ অধিকার পরিষদ তখন তো নাগরিক ঠিকই গণ অধিকার পরিষদের লোকজনকে পিটানো হলো। ব্যাপারটা বুঝতে চেষ্টা করেন যে এখন এই যে সেনা সদস্যরা এদেরকে পেটালো, এখন যদি বলেন যে এদেরকেও ট্রাইব্যুনালে বিচার করা হবে। তাহলে এদেরকে ট্রাইব্যুনালে না, এদের তো বলতে হলে ওই সেনাবাহিনীর সদস্যরা যারা পিটিয়েছে তারা তাদের উপরের চেইন অফ কমান্ড এর নির্দেশই তো ফলো করেছে। তারা তো নির্দেশ ছাড়া কোনো কিছু করেনি। ও তার আপার অফিসারদের একজন জেনারেল, তার লেফটেন্যান্ট জেনারেল আছে, তার মেজর জেনারেল আছে, তার আম ব্রিগেডিয়ার জেনারেল আছে। প্রতিটা ধাপে, ধাপে চেইন অফ কমান্ড আছে এবং সেই অনুযায়ী তারা কাজ করে। আপনি তো আ এই অফিসারগুলিকে গ্রেপ্তার করলেন। তার মানে সেনাবাহিনীকে ধ্বংস করার একটা পাঁয়তারা চলছে। আর কোনো কিছু না। এইটা ২ দিকে, একদিকে জামাত এবং আপনারা যারা দেখেছেন ২০০০ থেকে ২০০৬ পর্যন্ত জোট সরকারের জামাত, বিএনপির ক্ষমতা দেখেছেন। তখন বিভিন্নভাবে সেনাবাহিনীকে দিয়ে অনেক কাজ করানো হয়েছে এবং সেনাবাহিনী যখন ২০০৭ সালে আম যখন সেনাবাহিনী ক্ষমতা নিল, তখন তত্ত্বাবধায়ক সরকার আসলো। তখন সেনাবাহিনী আবার রাজনীতিবিদদের পিটিয়েছে। পিটায়নি? রাজনীতিবিদদেরকে ধরে নিয়ে তখন কিন্তু এই এই ইউনূস সাহেবই এদের উৎসাহিত করেছিলেন। আপনার মনে থাকার ইউনূস সাহেব রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছিলেন, -2 ফর্মুলা দিয়েছিলেন। কিন্তু জনগণ সাড়া দেয়নি। এখনো সাড়া দিবে না। এবং আমি বিএনপির নেতৃবৃন্দকে বলব, আপনারা ভুলে যাবেন না, এই সেনাবাহিনী তখন তারেক রহমানকে রাজনীতিবিদ এবং বাংলাদেশের আ তৎকালীন প্রধানমন্ত্রীর সন্তানকে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। এই সেনাবাহিনী। দেয়নি? দিয়েছে। তাহলে এই সেনাবাহিনীর প্রতি আপনাদের আস্থা আছে? আস্থা থাকলে থাকতে পারে। কিন্তু এই সেনাবাহিনীকে বিভিন্নভাবে কলঙ্কিত করে এবং তখন কলঙ্কিত করেছিল এই ইউনূস, বদিউল আলম মজুমদার, আলী রিয়াজ সহ অন্যরা। এখনো আবার সেনাবাহিনীকে কলঙ্কিত করছে। এই ইউনূস, আলী রিয়াজ, আ তারপরে আপনার বদিউল আলম মজুমদার, আম তারপরে দেবপ্রিয় ভট্টাচার্য, মাহমুদুর রহমান মান্নারা এবং স্বাধীনতা বিরোধীরা। আপনাদেরকে বুঝতে হবে যে জিনিসটা কোথায় যাচ্ছে। উম জি। আ এই প্রসঙ্গে অনেক বললেন, ব্যাখ্যা দিলেন, বিশ্লেষণ করলেন। এই প্রসঙ্গে আপনার একটি প্রশ্ন আছে আপনাকে যে, এই যে বিচার প্রক্রিয়া চলছে, অ্যা এই যে বিচার প্রক্রিয়ায় এটি কি আসলে অ্যা এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের কোনো বিষয় দেখছেন কিনা? এর ফলে গণতন্ত্রের পুনর্জাগরণ হবে নাকি আরেকটা দীর্ঘমেয়াদী অস্থিরতার পথেই বাংলাদেশ এগোবে? আপনারা যদি দেখেন যে এই বিভিন্নভাবে বঙ্গবন্ধু হত্যার পরেও মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। সেটা জিয়াউর রহমান করেছে স্বাধীনতা বিরোধীদের সহযোগিতায়। আপনি যদি দেখেন যে খালেদ মোশাররফকে মারা হলো, কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হলো, তখন জাসদের এমন কোনো নেতৃবৃন্দ নেই যারা জেলে ছিলেন না। ৪ নেতাকে জেলের ভেতরে হত্যা করা হলো। আপনার আওয়ামী লীগ নেতাদেরকে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, অনেকে দীর্ঘমেয়াদী জেল দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের এমন কোনো নেতা নেই যারা জেলে যাননি। তদানীন্তন। এখনো একই অবস্থা স্বাধীনতা বিরোধীদের নিয়েই এই ইউনূস সরকার কাজ করছে। কিন্তু এইটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না। আমি মনে করি না এবং আমার দৃঢ় বিশ্বাস জনগণ রুখে দিবে। তারা চেষ্টা করবে যে মুক্তিযোদ্ধাদের আ যেমনিভাবে ৭৫ এর পরবর্তীতে জেলের ভিতরে হত্যা করেছে, এখনো হত্যা করা। নুরুল মজিদ হুমায়ুনকে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছে। কয়েকদিন আগে আরেকজন আ ছাত যু যুবলীগ নেতাকে হত্যা করা হয়েছে। এইভাবে বিভিন্নভাবে হত্যা করাচ্ছে জেলের ভিতরে। এটা নূতন না, এটা পুরনো জিনিস।
৭৫-এর পরবর্তীতে বঙ্গবন্ধুকে হত্যার পরে যেভাবে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগ নেতৃবৃন্দকে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে, এখনো ঠিক তেমনিভাবে হত্যা করা হচ্ছে। বাংলাদেশের মানুষ আশা রাখি এইটা রুখে দিবে। বাংলাদেশে বেকারত্ব অনেক বেড়েছে, তাই না? কিন্তু এইগুলো যখন মানুষ বুঝতে পারবে, তখন ওই রুখে দিবে যে এইটা বিদেশি মদতে এবং স্বাধীনতা বিরোধীদের দ্বারাই নিয়ন্ত্রিত একটি সরকার, এবং এই সরকারকে আমাদের আর বেশি দিন রাখা দরকার নেই। এদেরকে ঠেলে বঙ্গোপসাগরে ফেলে দিবে এবং সেটা বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে ইনশাল্লাহ হবে। আমি দৃঢ় বিশ্বাস করি। এবং আমি আশা রাখি বিএনপির যদি কেউ শুনেন, যদি তারেক রহমান সাহেব শুনেন, তাহলে উনার এইটা বোঝা উচিত যে তখন কিন্তু জামাত আপনাদের পেছনে আসে নাই। এই জামাত কিন্তু এই ইউনূস সাহেবকেই ইন্ধন দিয়েছিল এবং আপনাকে পিটিয়েছিল। সুতরাং আপনি যদি মনে করেন যে এই ইউনূস সাহেব ইলেকশন দিবে, সেই ইলেকশন হবে এবং আপনি ক্ষমতায় যাবেন, এইটা আপনি আম বোকার স্বর্গে বাস করছেন। এটা করবেন না, উনি ইলেকশন দিবেন না। উনি এখনো -2 ফর্মুলা যেটা আ ১-১১ সরকার করেছিল সেই একই ধাপে আগাচ্ছেন, যাতে এবং স্বাধীনতা বিরোধীদেরকে পুনর্বাসন করার জন্য উনি সমস্ত কার্যক্রম চালাচ্ছেন। এটা meticulously ডিজাইনের একটা অংশ। আপনি যদি দেখেন যে যারা এখন ক্ষমতায় আছে তারা এই আ এখন যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর অথবা শিক আম আপনার অর্থ উপদেষ্টা থেকে শুরু করে আম যারা আছেন, এখন সরকারে যারা আছেন তারা এই আ আপনার এই যে উম পদ্মা সেতু নিয়ে কি কথা বলেছেন। আমি মনে করি যে তারেক রহমান সাহেবের এটা বোঝা উচিত। আ উনি এখন রাজনীতি করেন। সুতরাং উনি যদি না বুঝেন তাহলে বিপদ আরো বেশি হবে। উনি যেটা দেখছেন যে ইলেকশন হবে, ওনাকে ইলেকশন, ওনার কেসগুলি তো সরিয়ে দেওয়া হয়নি। ওনার ইউনূস সাহেবের কেস তো রাতের আঁধারে সরিয়ে দেওয়া হয়েছে। ব্যাপারটা দেখতে হবে যে, এবং ওনাকে কোনো দেশে আসতে দেওয়া হয় না। উনাকে বিভিন্নভাবে লোভ লালসা দেওয়া হবে। আমার মনে হয় না যে এই লোভ লালসা দিয়ে কোনো কাজ হবে। উনি আ মানে এই সেনাবাহিনীকে দিয়েই এই কাজগুলি করাবে, সেনাবাহিনীকে কলঙ্কিত করবে। যে তাদের সেনাবাহিনী দরকার নেই, যে তাদের একটা, তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে হয়তো, যে এই স্বাধীনতা বিরোধীরা তারা ক্ষমতায় যাবে এবং ইরানিয়ান একই আদলে ক্ষমতায় বসে একটা ওই যে আদ আ ৫০,০০০ তার সোলজার আছে লক্ষ্য। সেইটাকে আ ৫০,০০০ লোক আছে, সেইটা হচ্ছে ইরানিয়ান রেভলিউশনারি গার্ড যেটা বলা হয়, ওই একই আদলে সাজাবেন। সেইটা স্বপ্ন দেখছেন। এখন যদি আপনি বাংলাদেশের যেহেতু জনগণ না বিএনপির বুঝে, রাজনীতির কথা বললেন, সেক্ষেত্রে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের প্রসঙ্গ চলে আসে। আপনি জানেন যে আপনি তো ট্রাম্পের ঘোর সমর্থক। সেই জায়গায় যে আপনি আজকে ট্রাম্প ঘোষণা দিয়েছে, যে বলেছে, সংবাদ সম্মেলনে বলেছে যে নরেন্দ্র মোদির সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং রাশিয়া থেকে তেল কিনার আর কিনবে না ভারত। এই প্রসঙ্গ নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে যাচ্ছে এবং এই তেল রাজনীতি বা তেল কূটনীতির মধ্যে কিন্তু কোনো না কোনোভাবে বাংলাদেশের রাজনীতি জড়িত এবং শেখ হাসিনার ভাগ্যরেখাও জড়িত। কারণ ভারত সবসময় চায় যে বাংলাদেশে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি থাকুক এবং ভারতের বিশ্বস্ত মিত্র হচ্ছে আওয়ামী লীগ। এবং সেই কারণেই আপনি জানেন যে দিল্লিতে আশ্রয় পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যে ভারত এবং যুক্তরাষ্ট্রের, বিশেষ করে ট্রাম্পের এই বক্তব্যের পর ভারত এবং যুক্তরাষ্ট্রের এই সম্পর্ক যদি সত্যি আরো বন্ধুত্বপূর্ণ হয়, এই জায়গায় কোনো না কোনোভাবে শেখ হাসিনার ভাগ্যরেখা কি নিয়ন্ত্রিত হতে পারে? অথবা তার দেশে ফেরার ব্যাপারে কি যুক্তরাষ্ট্র নতুন করে কোনো কিছু করতে পারে কিনা? আপনি কি দেখছেন সে বিষয়টি আসলে আ একটু? আ আমি প্রেসিডেন্ট ট্রাম্প অলওয়েজ আপনাকে বলেছেন উনি যুদ্ধ নয় শান্তি চান। তাই না? উনি অলওয়েজ সেই থিওরিতে বিশ্বাস করেন। উনি এর আগে ৪ বছর ছিলেন ক্ষমতায়। কোন দেশের সঙ্গে যুদ্ধে জড়াননি। এখনো যদি দেখেন আপনি ইউক্রেন, গাজা সব জায়গায়ই উনি শান্তি চুক্তির জন্য চেষ্টা করছেন। তাই না? সব জায়গায় শান্তি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছে। উনি অশান্ত চান না। শান্তির একটা পৃথিবীতে শান্তিতে থাক, সব দেশের মানুষ শান্তিতে থাক, সেইটাই চান। এখন আ নরেন্দ্র মোদির সঙ্গে উনার ঘনিষ্ঠ সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, উনি নরেন্দ্র মোদিকে ডেকেছিলেন এবং এইটা আমি মনে করি যে আ ভারতীয় কূটনীতিকবিদদের একটা সফলতা। আপনার যারা কূটনীতিক
আছেন, বাংলাদেশের যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন, তারা যদি কোনো জিনিস আদায় না করতে পারেন, মবের রাজা আইনুক, উনি যখন যুক্তরাজ্য সফর করলেন, তখন এই কূটনীতিবিদদের কি ওনার একটা হাই কমিশনার আছেন, ওনার আরো কূটনীতিবিদ ওখানে আছেন, কর্মরত আছেন। তাদের দায়িত্ব ছিল না যে এই এটা আম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ব্যবস্থা করে দেওয়া? এটা করতে পারেননি। তার মানে এইটা কূটনীতিক বিফলতা। আবার যখন ইটালিতে গেলেন একই অবস্থা ওখানে ওখানে তার কূটনীতিক ছিলেন। তারা কেন এই মিটিং এর ব্যবস্থা করে তাহলে এইটা ব্যর্থতা। তো এই ব্যর্থতা তো ব্যর্থতা কন্টিনিউয়াসলি চলছে গত আ আমরা ১৪ মাস ধরে দেখছি। সুতরাং এই ক্ষেত্রে যদি দেখেন ইন্ডিয়ার স্ট্যান্ড দেখেন জয়শঙ্কর তিনি বিভিন্নভাবে কূটনীতিকভাবে উনি আ মার্কো রুবিও যিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক দেখাশোনা করেন, পররাষ্ট্র মন্ত্রী এখানে বলে সেক্রেটারি অফ স্টেট উনার সঙ্গে দেখা করেছেন, ওনার সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে কাজগুলো আপনি যদি পায়ে পড়ে আরেকজনের সঙ্গে ঝগড়া করতে যান, তাহলে তো সম্পর্ক উন্নয়ন হবে না। সম্পর্কের অবনতি ঘটবে। সুতরাং আপনার যিনি প্রতিবেশী আছেন, তার সঙ্গে সুসম্পর্ক করার জন্য আপনাকে এগিয়ে যেতে হবে। আপনার হাত বাড়িয়ে দিতে হবে। তার মাধ্যমে সুসম্পর্ক ফিরে আসবে এবং এতে আপনি যেমন ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। আর যদি আমি আপনার সঙ্গে ঝগড়া করে পায়ে পড়ে ঝগড়া করি বা ইয়ে করি, তাহলে সেইটা সুসম্পর্ক থাকবে না। কিছুদিন আগে বলেছেন যে, আমরা ইন্ডিয়ার চিকেন নেক আলাদা করে দিব। ব্যাপারটা বুঝেন। আপনার তো ইন্ডিয়া বলে নাই যে আপনার এটা বিচ্ছিন্ন করে দিলাম। তাহলে এই যে ঝগড়া বিবাদ এতে কার লাভবান হবে? তৃতীয় কেউ লাভবান হবে? আমার তো কোনো লাভ হবে না, তাই না? আমি বাংলাদেশের জনগণের কি লাভ হবে? আবার উনি কিছুদিন আগে মেহেদী হাসানের সঙ্গে একটা সাক্ষাৎকারে বলেছেন যে আ ট্যারিফ নিয়ে একটা কথা হচ্ছিল তখন দেখেন কূটনৈতিক বিফলতা কত। আ আপনি ট্যারিফ তো কমাতে পারেননি। বেড়েছে। এই ট্যারিফের জন্য উনি বলছে ইন্ডিয়া এসে বাংলাদেশে ইন্ডাস্ট্রি করবে। ইন্ডিয়ার সঙ্গে আপনি ঝগড়া করলে আপনার দেশ অস্থিতিশীল একটা দেশে কেন আপনি ইনভেস্ট করবেন? বলেন আমাকে বিপ্লব দা। আপনি কি ইনভেস্ট করবেন? করবেন না। পৃথিবীর কেউই কোনদিনই কখনো অস্থিতিশীল একটা জি। দেশে ইনভেস্ট করে না এবং যেখানে নির্বাচিত সরকার থাকে সেখানে আ সেই নির্বাচিত সরকারের সঙ্গে চুক্তি সম্পাদন করেন। কারণ এই নির্বাচিত সরকার সংসদে যেয়ে এইটার এইটার যে বৈধতা সেইটা দেয়। এই বৈধতা যদি না থাকে তাহলে আপনার সেই অবৈধ চুক্তি কি চলবে? এই সরকার যতই চুক্তি করুক, পরবর্তী সরকার যদি সংসদে যেয়ে এটা পাস না করায়, এটার কোনো বৈধতা থাকবে? থাকবে না। তাহলে বৈধতা যদি না থাকে তাহলে কেন মানুষ ইনভেস্ট করবে? আমি মনে করি যে ট্রাম্প এবং মোদির সম্পর্ক গভীর এবং ইন্ডিয়ান ডিপ্লোমেসি তারা এইটা করতে পেরেছে। আপনি দেখেন ৭২ এর মানে ৭১ এর পরবর্তী সময়ে পৃথিবীর কোন দেশ থেকে কিন্তু যে দেশে সৈন্য যায় সেই দেশ থেকে ফেরত আসে না। কিন্তু এটা বঙ্গবন্ধুর মানে ডিপ্লোমেসির একটা অ্যাচিভমেন্ট যে বাংলাদেশ থেকে ভারতীয় সেনাবাহিনী চলে গেছিল। এটা কত বড় অ্যাচিভমেন্ট। এটা বঙ্গবন্ধুই করতে পেরেছিলেন। পৃথিবীর কোথাও হয়নি। তাহলে আবার যখন ইন্ডিয়া বঙ্গবন্ধু ওআইসি সম্মেলনে যেতে চায়, ইন্ডিয়া বিরোধ বলছে, "না, বাংলাদেশ একটা স্বাধীন দেশ। বাংলাদেশ কি করবে সেটা বাংলাদেশের জনগণ ডিসিশন নেবে। যে বাংলাদেশের রাজনীতিবিদরা ডিসিশন নেবে।" এটা বঙ্গবন্ধুর অ্যাচিভমেন্ট। কিন্তু এখনকার সরকার কি করছে? আপনি যদি দেখেন যে বঙ্গবন্ধু কন্যা একইভাবে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলেন। আপনি বিভিন্ন দেশ থেকে বাংলাদেশীদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কেন পাঠানো হচ্ছে? তো সেইটা তো রোধ করতে পারতেন। এটা আপনার ডিপ্লোমেসির এটা আপনার আপনি এইটা ব্যর্থ না? আপনার ডিপ্লোমেসি ব্যর্থ হচ্ছে না? ব্যর্থ ডেফিনিটলি হচ্ছে। তাহলে এখন ইন্ডিয়া এই ব্যাপারে সফল। আপনি অন্য দেশ নেপালের কথা চিন্তা করেন। নেপালে কয়েকদিন আগে কিন্তু যারা এই গণভবন পোড়ালো, ইয়ে করলো নেপালে তাদের বিচার হবে না? এখন যে অস্থায়ী অস্থায়ী সরকার আছে তারা বলছে না, এটার বিচার হতে হবে। তো বাংলাদেশে কি এগুলোর বিচার হয়েছে? বিচার করেছে এই সরকার? এই ছাত্র হত্যা বলছে যে কয়েক হাজার কিন্তু গভর্নমেন্ট লিস্ট অনুযায়ী তো মাত্র ৮৭২ জন না ৭৩ জন। তার ভেতরে এই আ আপনার যশোরে একটা হোটেলে মারা গেছে তাদের নাম আছে। কয়েকজন ফেরত আসছে। আবার আ গাজী টায়ারে মারা গেছে তাদের নাম আছে।
কিন্তু আবার অনেকে ফেরত কেউ কেউ এসছে। আবার জীবিত ফেরত আসে। জীবিত, কারণ তাদের আমার মনে হচ্ছে তাদের কবরে আযাব বেশি হচ্ছিল তো। সে বলছে এই আযাব আর সহ্য করা যায় না, এইবার ফেরত আসি। ব্যাপারটা হচ্ছে এই যে একটা সাজানো নাটক, meticulously ডিজাইন এর অংশ। এই হত্যাকাণ্ড, এবং তারা নিজেরাই বলেছে যে আমরা স্নাইপার অ্যাটাক করেছি। যে আপনি দেখেন, সবচাইতে মজার বিষয় হচ্ছে যে জিয়া হাসান নাকি যেন একজন মেজর আছে। তার মাথার মূল্য যুক্তরাষ্ট্রই ঘোষণা করেছিল এবং বাংলাদেশেও রেড অ্যালার্ট ছিল। কয়েকদিন আগে আমি দেখলাম যুক্তরাষ্ট্রের এমবাসির চারিদিকে কড়া নিরাপত্তা বিধান করে। কারণ কি? এবং সে আবেদন করেছে, যে আবেদন করেছে তার এইটা উইথড্র করা হোক। সুতরাং তাদেরকে যদি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন তাহলে সেনাবাহিনী ধ্বংস হবে, বাংলাদেশ ধ্বংস হবে। সুতরাং এইটা থেকে বেরোতে গেলে অবশ্যই এই জঙ্গিবাদকে রুখে দিতে হবে। একমাত্র বঙ্গবন্ধু কন্যাই এই জঙ্গিবাদকে রুখে দিয়েছিলেন। আপনার বাংলা ভাইয়ের কথা মনে আছে, আনসারুল্লাহ বাংলা টিম, অথবা আপনার হলিয়ার্টিতে যে হত্যাকাণ্ড হয়েছে, জাপানিজদের হত্যাকাণ্ড হয়েছে, বা এই যে ইটালিয়ান কয়েকজন ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মানুষের আসলে মেমোরি শর্ট টার্ম মেমোরি। নাহলে এটা ভুলে যায় কিভাবে? এই যে হত্যাকাণ্ডগুলি হয়েছে তখন, এবং যারা দেখছেন তারা আপনি খুলে দেখেন যে এইটা অক্টোবর মাস ১৯৭৭ সালের অক্টোবর মাসের ২ তারিখে বাংলাদেশ এয়ারফোর্সের ১১৪৩ জন অফিসার এবং জওয়ানকে ফাঁসি দেয় জিয়াউর রহমান সাহেব। আপনারা গুগল করেন, পেয়ে যাবেন। আপনারা দেখেন যে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত কত মানুষকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে আহসানুল্লাহ মাস্টার, মঞ্জুরুল ইমাম, শাহ এস এম কিবরিয়া, মমতাজউদ্দিন, আইভি রহমান, ইভেন বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার জন্য ওনার যে সিকিউরিটি বডিগার্ড, তার দেখবেন ছবি আছে। গুলি করা হয়েছিল এবং ওখানে বম মারা হয়েছিল। কত মানুষকে হত্যা করা হয়েছে। ধর্ষণ করা হয়েছে ২০০০ এর মতো নারী এবং শিশুকে। তার ভিতরে ৭ বছরের শিশু ছিলেন, ৭০ বছরের বৃদ্ধ মহিলা ছিলেন। মাইনরিটিদের বাড়ি, যারা তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। এখনো পোড়ানো হচ্ছে। কয়েকদিন আগেই মুরাদনগরে দেখেছেন একজন নারীকে বিবস্ত্র করে ধর্ষণ করা হয়েছে। কই এগুলি তো বিচার হয় না। এগুলির বিচার হবে না। এই ১৪ মাসে ৮,০০০ এর উপরে মানুষকে হত্যা করা হয়েছে। কই তার বিচার হবে না? এখন যারা ক্ষমতায় আছে, যে তাজুল ইসলামের কথা আপনি ১ম এ বলছিলেন, এই তাজুলের বিচার হতে হবে। কারণ তিনি তো এখনকার হত্যাকাণ্ড, আপনি কিছুদিন আগে ঢাকার মতো জায়গায় একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে মারা হলো। কই তার বিচারের জন্য দাবি তোলেন না সার্জিতরা? কই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তোফাজ্জেলকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, তার পেছনে এই সার্জিত, হাসনাতরা জড়িত, নাহিদরা জড়িত। কই তাদের বিচার কেন করেন না? তাদের বিচার কে করবে? অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে হত্যা করা হয়। আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন প্রাক্তন ছাত্রকে, যিনি চাকরি করতেন, নিজের সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সন্তানের জন্য দুধ আনতে গিয়েছিলেন, তাকে হত্যা করা হয়েছে। কই হত্যাকাণ্ডের বিচার তো হয়নি। আমরা ভুলে গেলে হবে কিভাবে? আবার ইউনিভার্সিটিগুলিকে অশান্ত করা হয়েছে। আপনার কুয়েটে কিভাবে অশান্ত করা হয়েছিল? আপনি ভুলে কয়েকদিন আগের ঘটনা। এই যে জিনিসগুলো, গোপালগঞ্জে আমাদের জনগণের কেনা ট্যাক্সের টাকায় বুলেট সেনাবাহিনী ব্যবহার করলো এবং জনগণকে হত্যা করলো। কই তার তো বিচার কোনো হলো না। অথবা আপনার বান্দরবনে কয়েকদিন আগে একজন নারীকে ধর্ষণ করা হলো এবং এই সমন্বয়করা বলেছে এইগুলো ফেক। কিন্তু অথচ ধর্ষণের বিচার চাইতে যেসব মানুষ গেল, তাদের ৩ জনকে হত্যা করা হলো। তার বিচার হবে না? তার বিচারের, তার এই দায়ভার নিতে হবে ইউনূসকে, দায়ভার নিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে, এবং দায়ভার জি। নিতে হবে বিভিন্নভাবে। এখনো মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের জুতার মালা দেওয়া হচ্ছে। একজন প্রধান বিচারপতিকে, উনি বিচারে ওনার সামনে যে জিনিসগুলি ছিল তার ভিত্তিতে উনি বিচার রায় দিয়েছেন। আপনি তো তার বিচারের বিরোধিতা করতে পারেন, কিন্তু আপনি তো তাকে খুনের মামলায় আদালতে নিতে পারেন না। আপনি আসলে যেভাবে আপনি What বলতে comes চাইছেন যে around that goes around, it will ২০২৪ come সালে back ৫ই again ইনশাআল্লাহ। আগস্টের পরে যে ২০২৪ সালে ৫ই আগস্টের পরে যে হত্যাকাণ্ড, নির্যাতন হয়েছে, আপনি সেই বিচারের কথাই বলছেন। নিশ্চয়ই একসময় সেই বিচারের সুযোগ তৈরি হবে। নিশ্চয়ই আমরা চাইবো যে সেই বিচার হোক।
আপনি যে আজকে বিশ্লেষণ করলেন, বিশেষ করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিচার প্রসঙ্গ এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার নিয়ে বিশ্লেষণ করলেন। আজকের আলোচনা থেকে পরিষ্কার বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে আইনের শাসন, অন্যদিকে ন্যায় বিচারের দাবি। রাজনৈতিক বাস্তবতার এক কঠিন সময় দাঁড়িয়ে আছে বাংলাদেশ। চূড়ান্ত রায় যেদিকে যাক, এই প্রভাব পড়বে শুধু রাজনীতিতেই নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও। ধন্যবাদ জিয়া করিম ভাই আপনার গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য, এবং আমাদের সময় দিয়ে দিয়েছেন, এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। প্রিয় দর্শক, আপনি মন্তব্য করতে পারেন জিয়া করিম ভাইয়ের যে বিশ্লেষণ করলেন সেই বিশ্লেষণের সাথে আপনি যদি একমত হন সেটাও জানাতে পারেন, বা আপনার কোনো দ্বিমত থাকলে সেটিও কমেন্টে লিখুন। আর আমাদের ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।